প্রাইস দেয় না, এটা খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ইভেন আমি নিজে পার্সোনালি যখন দেখি, আমি সেই সব ওয়েবসাইট বা কোনো রকমের প্ল্যাটফর্ম ইউজ করি না যেখানে প্রাইস বা ডিটেল প্রপারলি দেওয়া নাই। সবগুলো প্রোডাক্টের প্রাইস এবং ডিটেল থাকতে হবে। অ্যান্ড আরেকটা খুব বড় মিস্টেক যেটা সবাই প্র্যাকটিস করতে ভয় পায়, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ মিস্টেক্স অন ইউর প্রোডাক্ট, ফর অ্যান এক্সাম্পল আমাদের একটা ইয়েলো জগার ছিল, অ্যান্ড আমরা সবসময় কাস্টমারকে বলে রাখতাম যে আমাদের সব জগারের থেকে সেই ইয়েলো জগারটার কোয়ালিটি সবচেয়ে খারাপ। সো দ্য মোর অনেস্ট ইউ আর উইথ ইউর কাস্টমার্স, দ্য মোর দে বিলিভ ইন ইউ, অ্যান্ড দেন দ্য মোর দে কাম ব্যাক টু ইউর শপ। এটা অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যখন আমরা প্রথম দুইটা ছিল, একটা হচ্ছে যখন ক্রপ টপ আমরা লঞ্চ করি, তখন সবাই খালি একটা কথাই বলছে যে বাংলাদেশে আসলে ক্রপ টপটা পরার মতো কালচারটা নাই। সো তখনই আমাকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নেই যে আচ্ছা আসলে কি আমাদের কালচারটা নাই, নাকি আমরা এটা ইন্ট্রোডিউস করতেই ভয় পাই। অ্যান্ড সারপ্রাইজিংলি যেটা হয় যে ঢাকার থেকে সবচেয়ে বেশি সেল হয় আমাদের বান্দরবন, খাগড়াছড়ি এবং বাহিরের এই পার্বত্য যে সাইডটা ওখানে। এবং একটু শখ খাই যে কেন এটা হলো। পরের দিকে আমরা দেখলাম যে তাদের কালচারের সাথে এই ক্রপ টপের কালচারটা, তাদের যে ট্রেডিশনাল ওয়ে যেখানে হচ্ছে আপনার শর্ট লেংথের পরা হয়, ওখানে ক্রপ টপ খুব একটা বড় প্রবলেম ছিল না। সো ওখান থেকে ক্রপ টপটা আমাদের সেলস বাড়লো। এরপর আসলে ছেলেদের শর্টস, প্রথম যখন শর্টস পরে আমি রাফসানের একটা ভিডিওতে যাই, তখন প্রচুর পরিমাণে গালাগালি খেতে হলো যে শর্টস পরে শীতকালে কেন কেউ বের হবে। বাট দ্যাট গালাগালি ওই জিনিসটাই একটা মানে ভালো পাবলিসিটি ইন এ সেন্স হয়েছে, যে নেগেটিভ পাবলিসিটি হয়েছে যে কেন শীতকালে শর্টস পরছি। বাট ওই নেগেটিভ পাবলিসিটিটাকে সঙ্গে সঙ্গে আমরা শর্টসকে লঞ্চ করলাম, অ্যান্ড ওই নেগেটিভ পাবলিসিটিটা আমাদের মনিটাইজেশন করার পর আমাদের শর্টস সেল হওয়া আরও বেড়ে গেল। সবচেয়ে সাকসেসফুল ক্যাম্পেইন উড বি আই থিঙ্ক 2020 এর অগাস্টে, যখন আমরা ড্রপ শোল্ডারের সেকেন্ড ফেজটা রিলিজ করি তখন। সো বাংলাদেশে ড্রপ শোল্ডার ছিল না, মানে যারা যেটা করতো খুব বেশি একটা দুইটা হয়তো কেউ বাইরে থেকে ইম্পোর্ট করতো, বাট ম্যানুফ্যাকচার কেউ করতো না। সো আমরা একটা না মনে হয় 3-4টা বা 5টার মতো ড্রপ শোল্ডার একসাথে রিলিজ করি। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাম্পেইন এখন পর্যন্ত। আচ্ছা, অ্যাজ এ বিজনেস ওয়াজ, যখন আমরা ফার্স্টের দিকে আমাদের কাপড় ম্যানুফ্যাকচার করতাম, যেটা আমার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো আইডিয়া নেই। সো আমি কোনো ফ্যাব্রিকের নাম জানতাম না, জিএসএম বুঝতাম না, কোয়ালিটি বুঝতাম না। এখনও অনেক কিছু জানা বাকি। বাট আমাদের ফার্স্টের প্রোডাকশন থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে কমন গ্রুপ অফ হচ্ছে প্রাইসিং, আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, অ্যান্ড ওটার সাথে কম্বাইন করে কোয়ালিটি মেনটেন করা। এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়। আর অ্যাবাউট দ্য ইয়েলো জগার, ওটা সবচেয়ে বড় গ্রুপ অফ ছিল যে দ্যাট জগার had the complete opposite design of what we have planned for. So আমাদের চেইন থাকার কথা এই সাইডে, আমাদের ওটা চেইন চলে আসছে এই সাইডে। আমাদের ফ্যাব্রিকের যে ফিটিং ছিল, ফিটিংটাই পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে অন্যান্য জগার থেকে। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট গ্রুপ আপ, যেটা আমাদের পুল অফ করতে, আমাদের ওটাকে রিকভার করতে কমপক্ষে মনে হয় 6 মাস টাইম লাগছিল। একদম অনেস্টলি বলতে গেলে আই ডু নট কনসিডার মাইসেলফ অ্যাজ এ প্রিমিয়াম ব্র্যান্ড। মানুষ মনে করে কি টাকা হাই করলেই কিন্তু ব্র্যান্ড প্রিমিয়াম হয়ে যায় না। টাকা হাই করার পিছনে দুইটা থাকতে পারে। একটা হতে পারে যে আমাদের প্রফিটের স্ট্র্যাটেজি থাকতে পারে, বিজনেস স্ট্র্যাটেজি থাকতে পারে। আর একটা স্ট্র্যাটেজি থাকতে পারে যে আমি কোন ধরনের কাস্টমার বেস ক্রিয়েট করতে ইচ্ছুক। সো যখন আমরা শপিং করি, বাইরে যদি আমরা যাই, আমরা দেখি যে আমাদের কিন্তু পারচেসিং যে বিহেভিয়ারটা, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। আমরা একটা ওয়েবসাইটে যাই, কিনে ফেলি, এত চিন্তা করি না। আমরা কিন্তু তখন তাদেরকে নাইকি বা অ্যাডিডাস বা অন্যান্য কোনো সিটি বিচের ক্লোদিং লাইনকে বলি না যে ভাই আমি কি পাবো নাকি, যদি প্রোডাক্ট খারাপ হয় আমি কি করব, এই কোয়েশ্চেন্সগুলো থাকে না। সো আমাদের কনজিউমার বেস হচ্ছে তারা যারা শপিং করতে ভালোবাসে। আমার যদি শপিং করে ভালো না লাগে, ইদার আমি আর কিনবো না, আর যদি ভালো লাগে আমি আবারও কিনবো। দ্যাটস দি অনলি থিং দে থিঙ্ক অ্যাবাউট। ওকে, সো আমাদের একটা কমেন্ট, শুধু আমরা না, পুরো বাংলাদেশের সব ক্লোদিং লাইনে একটা কমেন্ট সবচেয়ে বেশি কমন, দ্যাট ইজ এটা তো গুলিস্তানেই পাওয়া যায়, 100 টাকা প্রোডাক্ট 700 টাকা। সো এই কমেন্টগুলো করার কারণ হচ্ছে কাস্টমার বেসিসে যারাই কমেন্টগুলো করে তারা হচ্ছে নাম্বার 1 ইনসিকিউর, নাম্বার 2 হচ্ছে তাদের হয়তো আইডিয়া কম। এখন আমাদের রিটার্নিং কাস্টমার হচ্ছে তারা যারা হচ্ছে পে করার পর ইউজ করে দেখে, যে অনেকে হয়তো তাদেরকে জিজ্ঞেস করে যে এই ডিজাইনটা কোথায় কিনছে, বা এই কাপড়টার নাম কি, এই ডিজাইনটার নাম কি। এখন ওটা ড্রপ শোল্ডার হতে পারে, ওটা র্যাগল্যান হতে পারে, ওটা শর্ট লেংথ হতে পারে। এমন অনেক ধরনের নতুন নতুন কালচার আমরা ইন্ট্রোডিউস করেছি, যেগুলোর সাথে মানুষ হচ্ছে বাংলাদেশে খুব একটা কমফোর্টেবল আগে ফিল করতো না। জগার্স যেরকম বাংলাদেশে অনেক আছে, বাট ওয়েল ফিটেড প্রপার জগার্স যেগুলো স্ট্রেচ করে, এরকম জগার্স বাংলাদেশে লিটারালি আই থিঙ্ক 99% শপের মধ্যে পাওয়া যায় না। সো এই ধরনের ডিফারেন্ট প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার পর কাস্টমার এখানে আসতে বাধ্য হয়, বিকজ এই অপশন অল্টারনেটিভগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না। প্রোডাক্ট লাইন বেটার, বিকজ অনেকগুলো প্রোডাক্ট যদি আমরা বানাই ফেলি, একটা না একটা সুপারস্টার প্রোডাক্ট বা একটার বেশি সুপারস্টার প্রোডাক্ট অলওয়েজ বের হবে। বাট আমি যদি কম করে আমি একটাই বানাবো, পুরো বছর সেল করবো, হোয়াট ইফ ইট ব্যাকফায়ার্স, হোয়াট ইফ এটা মানুষ পছন্দ করে না, আমার মনে হচ্ছে ভালো লাগবে, বাট দ্যাট প্রোডাক্ট মাইট নট ওয়ার্ক। বাট লাইন থাকলে ইউ আর অলওয়েজ সেফার। সো একটা প্রোডাক্টে যদি আমরা লস করি, ওই লসটা রিকভার করা যাবে আর বাকিগুলো প্রোডাক্টের প্রফিট দিয়ে।
I think this is the most important question for all the upcoming entrepreneurs আমাদের পরে যারা আসবে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, দ্যাট ইজ আমি আগেও এটা নিয়ে কথা বলেছি, যে কোনো ফটোগ্রাফি যদি আমাদের লেটস ইকুইপমেন্টস না থাকে, সবচেয়ে পারফেক্ট ইউজ হবে হচ্ছে বিকালবেলা যে গোল্ডেন লাইটটা আউটডোরে সে লাইটটা ইউজ করা, বিকজ ওই লাইটের কোনো রকমের কম্পিটিশন ইনডোরে হাজার গুণ এক্সপেন্সিভ লাইটও পাওয়া যাবে না। দ্যাটস ওয়ান। বিকজ সবসময় মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীর সব কিছু প্রথম ইমপ্রেশন থাকে হচ্ছে যেটা আমরা চোখে দেখি, চোখের দেখায় ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট ইমপ্রেশন, অ্যান্ড ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো মোস্ট অফ দ্য টাইম আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়নি, বাট আমার সাথে যখন অনেকে ডিসকাস করে কোনো অনলাইন পেজ ওপেন করার সময়, যেটা তারা কখনো খেয়াল করে না, দে থিঙ্ক যে আমি একটা পিকচার তুলে আপলোড দিয়ে বুস্ট করলেই সেই প্রোডাক্টটা সেল হয়ে যাবে, অ্যাডভার্টাইজ করলেই সেল হবে। মানুষ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রোডাক্টের ব্যাপারে রিসার্চ করে না, পড়াশোনা করে না, যে আদৌ কি আমি যেটা বানাচ্ছি সেই কালচারটাকে আমি ইন্ট্রোডিউস করার পর মানুষ ইউজ করা শিখবে না কিনা, ওই প্রোডাক্টটাকে বাংলাদেশে আদৌ কেউ ইউজ করে না কিনা, করলে কোথায় করে, কোন এরিয়ায় করে, তাদের ইনকাম কীরকম, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কতদূর, এই যে রিসার্চ ডেভেলপমেন্ট প্রসেসটা এটা কেউই করে না। এখানে গিয়ে সবাই আসলে ধোকাটা খেয়ে যায়। আর সেকেন্ডলি আরেকটা ভুল যেটা করে, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো বিজনেসের প্রথম স্টার্টিং পয়েন্ট, এটা বিজনেসের প্রথম স্টার্টিং পয়েন্ট হতে পারে, প্রোডাক্ট লঞ্চিংয়ের প্রথম পয়েন্ট হতে পারে, এই টাইমটাতে অলওয়েজ প্রফিট দেখা যায়, বিকজ ইটস আ হাইপ। কিন্তু এই হাইপটা উঠার পর কন্টিনিউয়াসলি কীভাবে রান করবে এই প্ল্যানিংটা থাকা অনেক বেশি জরুরি, এটা অনেকে মিস্টেক করে ফেলে। সবচেয়ে বড় আইডিয়া হচ্ছে আমি যেটা বলবো যে বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্ট, যেটা আমি ক্লোদিং লাইন করছি ওটার এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো ঈদ বা যে কোনো ফাংশনের সময় সবসময় একটা দেখি আমরা, যে পাঞ্জাবি পরালো বা শার্ট পরালো, তারপর লাল লাইট, নীল লাইট, হলুদ, সবুজ, একই রকমের সেট আপ দিয়ে গ্যারেজের ভিতর আন্ডারগ্রাউন্ডে গিয়ে খুব হাইপ আপ করে গিয়ে একটা প্রোডাক্টের ভিডিও শ্যুট করা হয়। আমরা ভুলে যাই ইটস নট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, ইটস অ্যাবাউট দ্য প্রোডাক্ট, অ্যান্ড যে প্রোডাক্টটা পড়ছে তার কমফোর্টটা ওই ভিডিও দিয়ে বের হচ্ছে নাকি। সো ওয়েন এভার আই ডু মাই প্রোডাক্ট ফটোগ্রাফি, সবসময় খেয়াল রাখি যে আমার আউটফিটটা আমি যেখানে ছবি তুলছি ওই এনভায়রনমেন্টের সাথে যায় নাকি, ওই এনভায়রনমেন্টে দেখতে কেমন লাগে, কমফোর্টটা কেমন, ফিটিংটা কেমন, সেটাতে ফোকাস করা উচিত, রাদার দেন লাল নীল হলুদ লাইট, পিছনে এক গাদা গাছ ফুল টুল এগুলো বাদ দিয়ে। সেকেন্ড হচ্ছে বাংলাদেশে আমরা সবসময় চারপাশে যেহেতু সবুজ শ্যামল দেশ, সবগুলো ফটোগ্রাফির সময় আশেপাশে প্রচুর পরিমাণে আমরা গাছ দেখতে পারি। এটা হয়তো অনেকে বুঝবে না, এটা আমি সবসময় অ্যাভয়েড করি। যত পারি আমরা সবুজ গাছ বা কলা গাছ, যে গাছই দেখি না কেন, গাছগুলো থেকে একটু দূরে থেকে আমরা একটু ট্রাই করি হয়তো গ্রে স্কেল কোনো ওয়াল ইউজ করতে বা ফ্ল্যাট কোনো ওয়াল ইউজ করতে। সো দ্যাট উড বি দ্য ভিজুয়াল ডিফারেন্স। আমাদের সবগুলো প্রোডাক্টের জন্য হচ্ছে আমরা মেল থাকে, মেল সেন্ট্রিক প্রোডাক্ট থাকে, এবং প্রত্যেকটার আমরা একটা ফিমেল ভার্সন বানাই, যেগুলো হচ্ছে ক্রপ টপস বা লুজ ফিটেড ক্রপ টপস। এটা আমাদের সব প্রোডাক্টেই থাকে। ইটস বিকজ আস্তে আস্তে আমার কনজিউমার বেসিস হচ্ছে আমি এখন থেকে ইন্ট্রোডিউস করা শুরু করছি, আর আজকে থেকে 6 বছর পরে গিয়ে তারা এই কালচারটার সাথে আরও বেশি ইউজ করা বেশি বাড়বে, এবং তারাই হচ্ছে আমাদের ফিউচার কাস্টমার্স, অথবা তাদের যারা ছেলে মেয়ে, তাদের যারা ছোটো ভাই বোন, তাদেরকেও হচ্ছে আমাদের এখানে পুল করতে হবে। সো দ্যাটস হাউ উই স্টার্টেড ডেভেলপিং আওয়ার প্ল্যান। সবচেয়ে বড় ইনসাইট হচ্ছে আমরা যেটা দেখলাম, যে আমি জানি না, আমি ভুলও হইতে পারি, বাট এটাই হচ্ছে আমরা সব জায়গাতে পেয়েছি 100% জায়গাতে, সেটা হচ্ছে যদি কলার আর হাতে কাজ থাকে তাহলে গলায় কাজ থাকে না, আর যদি কলার আর গলায় কাজ থাকে তাহলে হাতে থাকে না। এটা মোস্ট অফ দ্য টাইম দেখছি। আর যদি সব জায়গায় কাজ থাকে ওটা সবাই বলে যে একটু বেশি হয়ে গেছে। এটা সব জায়গাতে আমাদের কমন ফিডব্যাক ছিল। আর সেকেন্ডলি হচ্ছে যে এখন আস্তে আস্তে দুইটা বাড়ছে অনেক বেশি পাঞ্জাবির ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে ইদার একদম সিম্পল, যেটাতে আমরা ফোকাস করছি, আর একটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টেড ফ্যাব্রিক ইউজ। আগে সবসময় লেস ইউজ করা হতো বা জরি কাজ ইউজ করা হতো, এখন ফ্লোরাল ফ্যাব্রিক ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি জায়গাতে। সো এই দুইটা ইনসাইট হচ্ছে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। এটা হচ্ছে শুরুর দিকে আমি অনেক আগে থেকে চিন্তা করতাম, আমি ইনফ্লুয়েন্সার খুব একটা বেশি ইউজ করি, অলমোস্ট করাই হয় না একদমই, বিকজ টু বি অনেস্ট ফলোয়ার থাকলেই ইনফ্লুয়েন্সার হয় না। এই জিনিসটা বুঝতে একটু অনেকের কষ্ট হবে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্রোডাক্ট কিন্তু আমি বলছি বলে কেউ কিনতেছে না, প্রোডাক্টটা মানুষ কিনে বিকজ দে নিড দ্যাট প্রোডাক্ট অর দে ওয়ান্ট দ্যাট প্রোডাক্ট। সো আমার প্রোডাক্টটা হচ্ছে লাইক করতে হবে, লাইক করার পর কত ইজিলি সেটা আমার বাসায় এসে আমার হাতে পৌঁছাবে, কত তাড়াতাড়ি পৌঁছাবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য কনজিউমার। সো ওই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখন আপনি যত বড় ইনফ্লুয়েন্সারকে নেন না কেন, যতই ভিউজ পান না কেন, যদি আপনার সিস্টেমটা বিল্ড আপ না হয়, যদি আপনার মেসেজ ক্লিয়ার না হয়, প্রোডাক্ট সেল হবে না, খালি ভিউজই বাড়বে। ও ম্যান, ক্যাপিটালের ক্ষেত্রে আমার মনে আছে আমি শুরু করেছিলাম মনে হয় কত 40-45 হাজার টাকা ক্যাপিটাল দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ
ওই টাইমটাতে সবার একটা ভয় থাকে যে আমরা বিজনেসে ইনভেস্ট করতে চাই না বিকজ লস খাইলে কী হবে, বাট ছোটোবেলায় পড়েছিলাম, এখন কি আমি বুঝি যে রিস্ক মেকিং ইজ দ্য মোস্ট ফান পার্ট। এই রিস্ক টেকিংটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অফ এ বিজনেস। দ্য মোর ইউ ইনভেস্ট অন ইউর প্রোডাক্টস, দ্য বিগার লাইন ইউ ক্রিয়েট, দ্য মোর প্রফিট ইউ জেনারেট। অ্যান্ড যত কম আপনি ইনভেস্ট করে যত কম রিস্ক নেবেন তত কম আপনার প্রফিট আসবে। এটা হচ্ছে পুরো ইতিহাসে যদি দেখা যায় এটা সব জায়গাতে একরকম। সো ইউ হ্যাভ টু টেক রিস্ক। অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডু নট থিঙ্ক যে আমার অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে। যতদূর আপনার ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির মধ্যে অদূর ইনভেস্টমেন্টে কত ভালো প্রোডাক্ট আপনি দিতে পারেন, কত বেশি আপনি ম্যানুফ্যাকচার করতে পারেন, সেখানে একটু খেয়াল রাখতে হবে। মেমোরি ঠিক না, বাট এটা প্ল্যানিংটা আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে যখন আমরা এই প্যাকেজিংটা ডিসাইড করি তো আমাদের মাথায় তখন ছিল পিৎজা ডেলিভারির সময় যেটা হয় যে পিৎজা যখন আসে গরম গরম পিৎজা বক্স হাতে নিয়ে খোলার সময় হচ্ছে সবাই দেখতে চায় যে কোন ফ্লেভারটা ভিতরে আছে। আমরা জানি যে আমরা বারবিকিউ অর্ডার দিচ্ছি, বাট তারপর না একবার চেহারাটা দেখতে ইচ্ছা করে। সাইকোলজিটা এরকম ছিল যে যখন গুজবাম্পসের প্রোডাক্ট একটা পিৎজা বক্সের মধ্যে হাতে আসবে সবাই জানবে কি অর্ডার দিচ্ছে, বাট ওই যে খুলে দেখার যে কিউরিয়াসিটিটা একটা বক্সের মধ্যে র্যাপ করা, সেই কিউরিয়াসিটিটা আমরা জেনারেট করতে চাচ্ছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য biggest most successful idea we have ever made। মানে ওটা আমাদের সবচেয়ে ভালো ডিসিশন ছিল। দ্যাট বক্স বিকেম আওয়ার সিগনেচার মুভ এবং পুরো বাংলাদেশের অলমোস্ট সবাই এখন জানে যে গুজবাম্পস মানে এই বক্স। আশেপাশে যদি কেউ বক্স দেখে সবাই বুঝতে পারে এটা গুজবাম্পসের বক্স। সো দ্যাট উড বি আওয়ার সিগনেচার মুভ। অ্যান্ড আমাদের দেখা দেখে আমাদের পর অনেকে প্যাকেট থেকে চেঞ্জ করে এখন তারা আমাদের মতো বক্সে শিফট করছে। ফার্স্ট একটু জেলাস লাগছিল, বাট পরে মনে হচ্ছে না ঠিক আছে, উই স্টার্টেড ইট অ্যান্ড আ লট অফ পিপল আর লাইকিং ইট অ্যাজ ওয়েল, সো ওয়াই নট। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে যাবো যে whenever you are introducing your outfits অথবা নিউ স্টাইল স্টেটমেন্ট, you have to make sure যে you are also comfortable in that outfit. For an example, আমরা কিন্তু পাঞ্জাবি পুরো বছর ধরে লঞ্চ করি না বিকজ নাম্বার ওয়ান ইটস আ সিজনাল বিজনেস ফর আস। গুজবাম্পস কিন্তু ফাস্ট ফ্যাশনে বিলিভ করে। সো আমি শর্টস পরে অভ্যস্ত বলে কিন্তু আমি শর্টস পরছি। বাংলাদেশ কিন্তু শর্টস পরে খুব একটা অভ্যস্ত না, আমি যেখানে সেখানে শর্টস পরে যেতে পারি। সো whenever you are the fashion statement carrier, তখন আপনাকে মেক শিওর করতে হবে যে ইউ আর কমফোর্টেবল উইথ ইউর ওন প্রোডাক্টস। আপনি যদি সেটা পরে বাইরে না যান, আপনি যদি সেটা পরে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, আপনার যদি এটা পড়তে ভালো না লাগে, আপনার কনজিউমারকে আপনি কোনোদিন কনভিন্স করতে পারবেন না যে দিস প্রোডাক্ট ইজ ওয়ার্থ ট্রাইং। We do not like to answer it. Like if you cannot afford to buy something, it's fine. It's up to you. You can always go to Gulistan, New Market, Farmgate. You can get an Uber for 400 টাকা, যাবেন বৃষ্টির মধ্যে ভিজবেন, আবার একটা Uber কল দিবেন, আবার 400 টাকা দিয়ে আসবেন। And then if you can get a 200 টাকার product and you are satisfied with that, then it's fine. But আমাদের কনজিউমার বেস হচ্ছে they believe in convenience. So বাসায় বসে থাকবো, আমার কিছু পছন্দ হলে আমার বাসায় চলে আসবে, পরবো, ভালো লাগলে আবার কিনবো, না লাগলে আমি অন্য কোথা থেকে কিনবো। Easy, simple decision. এর আগের ঈদের সময় উই ডিড পাঞ্জাবিজ তখনও। অ্যান্ড ওই টাইমে গিয়ে হচ্ছে আমরা খুব সিম্পল কিছু পাঞ্জাবি ছেড়েছিলাম। অ্যান্ড তখন গিয়ে একজনের 3টা ছোটো ছোটো বাচ্চা ছিল। সো একজন ছিল মনে হয় মাত্র 6 মাসের, একজন ছিল মনে হয় 3 বছর বা 4 বছর, আরেকজন মনে হয় 7 বা 9 বছর। তো তাদের ওটা করার পর তারা একটা পিকচার আমাকে সেন্ড করেছিল, ফুল ফ্যামিলি, বাবা থেকে শুরু করে 3 বাচ্চা। আনফর্চুনেটলি তখন মায়ের ইয়েটা ছিল, তো উনি খালি বলেছিল যে আই উইশ তোমরা ট্রেডিশনাল ওমেন্স ওয়্যারও বের করতে, তাহলে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি ওটা ইয়ে করতে পারতাম। সো কিন্তু তারপর উনি যে প্রশংসা করেছেন, ওনার বাচ্চা যখন ছবিগুলো আমাকে দিল আর তারা যখন অনেক হ্যাপি ছিল, দ্যাট মেড মি ফিল ভেরি হ্যাপি বিকজ একটা ফুল ফ্যামিলিকে আমরা হ্যাপি করতে পারছিলাম। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আই পার্সোনালি ফিল লাইক আমি ট্রেডিশনাল ওয়্যারে কোনো কিছুই বুঝি না। সো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট মনে হয়েছে। অনেস্টলি বলতে গেলে প্রথম থেকে আমার একটা ডিভাইড করতে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমি সালমান মুক্তাদির থেকে গুজবাম্পসকে আলাদা করতে চাচ্ছিলাম। সো ওইটার জন্য আই থিঙ্ক প্রিমিয়াম ফ্যাক্টরটাই ছিল হচ্ছে যে ফাস্ট ফ্যাশনের যে কালচারটা। সো লুজ টি শার্ট পরা বা ওভারসাইজ টি শার্ট পরা, এই জিনিসটাতে আমরা কমফোর্টেবল ফিল করতাম না আগে। সবকিছু ফিটিং পরতাম, বা ওই যে জিন্স এখানে একটা লেখা থাকবে, এই টি শার্ট পরতাম। সো উই থট আচ্ছা মিনিমালিস্টিক, জাস্ট একটাই এমন লেখা যেটা হচ্ছে দিওয়ার পড়তে হচ্ছে কী লেখা এখানে। সো দ্যাট কিউরিয়াসিটি প্লাস দ্যাট ওভারসাইজড কালচার, এই দুটো আনার পর আমার মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য প্রিমিয়াম ফ্যাক্টর ফর আস ইন্ডিভিজুয়ালি যদি আমাদের কথা বলা হয়।